ভারতকে দখলের হুঁশিয়ারি, যুদ্ধের হুমকি, লাগাতার মৌলবাদীর নেতারা বেঁধে দিয়েছিলেন সময় অন্তিম। এখন দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধে বাংলাদেশ নিজেরাই খাচ্ছে হিমশিম। জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। অবশ্যই, আর অভিকের সঙ্গে আমি রয়েছি। শর্মিষ্ঠা, জিরো আওয়ার শুরু করব। তার কারণ হচ্ছে অভিক, গত কয়েক মাস ধরে চলা একটানা অশান্তি, এখন সামরাকি না কুলরাকির মতো অবস্থা মোহাম্মদ ইউনূসের। কিন্তু ক্রমশ যেন এই বাংলাদেশ আমরা গতকালও দেখেছি এবং ধীরে ধীরে একটু একটু করে একেবারে নৈরাজ্যের বাংলাদেশে পরিণত হচ্ছে, যেখানে খুন, রাহাজানি, চুরি, ছিনতাই কিছুই বাদ যাচ্ছে না। দিনে রাতে প্রকাশ্যেই শ্লীলতাহানি, ধর্ষণ, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির পাশাপাশি দুর্বৃত্তায়ন। ইউনূসের নেতৃত্বে মৌলবাদীদের দাপাদাপি দেখা যাচ্ছে এই বাংলাদেশ জুড়ে। আর দুষ্কৃতী দৌরাত্ম্য, এবার সেই দুষ্কৃতীদেরই হামলা। সেই হামলা আমরা গতকাল দেখলাম একেবারে মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনীর ওপর। কক্সবাজারে বায়ুসেনার ঘাঁটিতে হামলা, গোলাগুলি, একজনের মৃত্যু, পাল্টা বায়ুসেনার গুলিতে ইন্ধন ইউনূসের। দেশের অভ্যন্তরে বিস্ফোরণ, বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন। একেবারেই, কারণ এই পরিস্থিতির কোনো বদল তো হচ্ছে না, যেখানে কোনো রকম শান্তি ফিরিয়ে আনার কোনো লেশ মাত্র মোহাম্মদ ইউনূস অন্তত তিনি দেখাতে পারছেন না। না নির্বাচন, না শান্তি ফিরছে, না নিজের দেশের মানুষ, সাধারণ নাগরিক থেকে শিল্পী, সঙ্গে সনাতনী হিন্দুদের ওপর কোনো রকমের আস্থা তাদের ফেরাতে তিনি পারছেন। আপাতভাবে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন এবং একটু একটু করে কোথাও কোণঠাসা অবস্থা পৌঁছে যাচ্ছে ইউনূসের বাংলাদেশ। অভিক, 5ই অগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পেরিয়ে 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি, মাসের পর মাস অতিক্রান্ত। আর বাংলাদেশে একের পর এক ঘটনা, সে দেশের নৈরাজ্য, সে দেশের অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকার তারা মানুষের কাছে এখন তৈরি করেছে এক চরম হাহাকার। বাংলাদেশের অভ্যন্তরে আর্থিক অনটন, অভাব, মূল্যবৃদ্ধি, জেরবার সাধারণ জনগণ, তারই মাঝে দেশের অভ্যন্তরে এবার গৃহযুদ্ধের পরিস্থিতি, মৌলবাদীদের আক্রমণ, জঙ্গি গোষ্ঠীর আক্রমণ সরাসরি সেনার উপরে। একদমই, গতকালও আমরা যে ছবি দেখলাম, কক্সবাজারে হামলা, দুষ্কৃতীদের হামলা, এবং সব থেকে বড় কথা এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে। এই সেই গতকালের ছবি যেখানে রীতিমতো রোহিঙ্গা এবং এবিটির হামলার মুখে পড়তে হলো সেনাবাহিনীকে। তাহলে একটু একটু করে বাংলাদেশ কোথায় পৌঁছে যাচ্ছে জানেন কি মোহাম্মদ ইউনূস? আন্তর্জাতিক বাংলা টিমের সদস্যরা হামলা চালায় এবং এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। শর্মিষ্ঠা, এই নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে জিরো আওয়ারে রয়েছেন দুই অতিথি, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আমি আর্যবাবুর কাছে প্রথমেই জানতে চাই, আর্যবাবু, যে ঘটনা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর, মানে দায়িত্ব নেওয়ার পর ইউনূসের নেতৃত্বাধীন তার সহযোগী যারা ছিলেন, ছাত্র আন্দোলন সামনে রেখে যে ঘটনা ঘটেছিল, তারপর জাতিসংঘের রিপোর্টে সামনে এসছে যে 1400 মানুষের মৃত্যু হয়েছে সেই সময় শুধুমাত্র। কিন্তু এরপর বাংলাদেশের অভ্যন্তরে এই গৃহযুদ্ধের পরিস্থিতি, মানুষের মৃত্যু হচ্ছে, হাহাকার পরিস্থিতি, এর পেছনে মূল কারণ কি এখনো পর্যন্ত আপনার পর্যবেক্ষণ? দেখুন, এখানে প্রথম কথা যেটা হচ্ছে যে যেটা আমি বলে যাচ্ছি, ইউনূস সন্ত্রাসবাদীদের দ্বারা সমর্থিত এবং উনি এটা জেনে বুঝেই এসেছেন আমেরিকান ডিপ স্টেট সমর্থিত সন্ত্রাসবাদী দ্বারাও আছে। তো এটা যেদিকে যাচ্ছে, আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি এই প্রসঙ্গে। আমি এই জিনিসটা বলা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে। সেটা হচ্ছে বিবিসির একটা রিপোর্ট আমি বলছি। অক্টোবর 2002, তখন 1 বছর জাস্ট পূর্তি হয়েছে আমাদের বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি গভর্নমেন্টে খালেদা জিয়ার নেতৃত্বে, মানে উনি তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তো সেই সময় তখন দেশে নানান মানে চূড়ান্ত আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছিল এবং সেটা তিনি করতে পারেন না, কন্ট্রোল করতে পারেন না। শেষ পর্যন্ত তিনি সেনাবাহিনীকে নামান, সেনাবাহিনী না, যৌথ বাহিনীকে নামান। তাতে প্রায় 24,000 বাংলাদেশের সেনা নেমেছিল এবং তার সঙ্গে ছিল প্রায় আপনার হাজার খানেক বিডিআর, 350 বোধহয় নৌ, এবং আনসার বলে ওদের কোনো সংস্থা আছে 750। তো সব মিলিয়ে ধরে নিন 26,000-27,000 মতন যৌথ বাহিনী এই সন্ত্রাস দমনের নামে, এবং তারা কিচ্ছু করতে পারে না বেসিক্যালি। এবং সব থেকে বড় কথা যে বিএনপি যিনি আইনমন্ত্রী, তার নাম হচ্ছে মওদুদ আহমেদ, তিনি তখন এটা বলেন যে তিনি একটা বই লেখেন, সেই বইটার নাম হচ্ছে বাংলাদেশ স্টাডি অফ দি ডেমোক্রেটিক রেজিমস।
তো সেইটায় তিনি বলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া পুলিশ বাহিনী পরিবর্তন করে বিএনপির অনুগতদের দিয়ে তা পূর্ণ করলেও তাতে কোনো কাজ হয়নি। এবং তিনি আরো বলেন যে বেশিরভাগ অপরাধী বিএনপির, এটা ভালো করে নোট করুন, বেশিরভাগ অপরাধী বিএনপির হওয়ায় পার্টির ভেতর থেকেই সেনাবাহিনী প্রত্যাহারের জন্য চাপ আসছিল। এরপরে সেনাবাহিনী এটা 17ই অক্টোবর রাতে, আপনি এখনকার সঙ্গে মিলিয়ে নিন আপনারা, 17ই অক্টোবর রাতে সেনাবাহিনী নামে 16ই অক্টোবর মধ্যরাতের পরে 2002 সালে, এবং কাউকে না জানিয়ে, পুলিশকেও জানায়নি, এবং ব্যাপক অত্যাচার ধরপাকড় শুরু করে এবং বিএনপি নেতাদেরও মৃত্যু হয়। তাদের সেই মৃত্যুটাকে ঢাকার জন্য বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলেন বা অন্য আরেকজন বলেন যে হার্ট অ্যাটাকে তাদের মৃত্যু হয়েছে। তো যাই হোক, তারা কন্ট্রোল করতে পারে না। তারপরে তারা একটা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে, অর্ডিন্যান্স। তাতে বলা হয় খালেদা জিয়ার এই ব্যবস্থা করে যান যে তাতে মামলা করা যাবে না এই যৌথ বাহিনীর যে এটা হয়েছিল, অপারেশনটা হয়েছিল তার এগেনস্টে, এবং অবভিয়াসলি তার বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যারা যারা মারা গেছেন বা যারা যারা অত্যাচারিত হয়েছেন তাদের সমস্ত বিচার প্রক্রিয়ার পথ বন্ধ হয়ে যায়। একেবারে আর্যবাবু, আপনি 2002 এর প্রেক্ষাপট বলছেন, 23 বছর পর 2025-এ এসে যে পরিস্থিতি, সেখানে এই যে লাগাতার একের পর এক জঙ্গির জেল মুক্তি ঘটনা, লস্কর-ই তৈবা, আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের দাপাদাপি, এবং পাশাপাশি প্যারালালি আমি এটা জানতে চাইবো, দিন কয়েক আগে যে ঘটনা সামনে এসেছিল, যে একটি রিপোর্ট সামনে এসেছিল 237টি বাংলাদেশে কিশোর গ্যাং যারা সক্রিয় দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেখানে প্রায় 2500-এর বেশি সদস্য ডাকাতি, খুন, রাহাজানি করছে। অর্থাৎ গোটা পরিস্থিতি সেই 2002 আর 2025-এর মধ্যে অনেকটা ফারাক। বিএনপি এখন সরকারের, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্রমশ মুখ ঘোরাচ্ছে। ওটাই বলছি, এই যে এরা করছে, এরা কিন্তু এই ভয়তে করছে যে এদের अगेंस्ट যে এই পদক্ষেপই নেমে আসবে এই ইউনুসের যারা সন্ত্রাসবাদী আছে তাদের। এবং আপনাদেরকে কালকে আমি বলেছি কত বড় একজন সন্ত্রাসবাদীকে এরা জেল মুক্তি ঘটাচ্ছে, যে আল বাদারে যে 1,500 থেকে 2,000 লোককে একা মেরে দিয়েছিল, মানে পাক বাহিনীর সঙ্গে মিলে অপারেশন সার্চলাইটের সময়। আর একটা জিনিস জানবেন, এইটা আমি আশঙ্কা করছি, অপারেশন সার্চলাইটের সময় যত হিন্দু হাউসহোল্ড ছিল, মানে হিন্দুদের বাড়ি ছিল, সেগুলোকে হলুদ কালার দিয়ে, হলুদ রং দিয়ে এইচ মার্ক করে দেওয়া হয়েছিল, এবং দিয়ে তারপরে বাড়ি বেছে বেছে মারা হয়েছিল। সেই জিনিসটাও কিন্তু হবে অন্তরালে, এটা আমি আশঙ্কা করছি। এবং তার সঙ্গে এই বিএনপি এবং এরা বাকি দলেরা তারাও আশা করছে কিন্তু এই জিনিস তাদের উপর নেমে আসবে। শর্মিষ্ঠা, একটা গুরুত্বপূর্ণ, আর্যবাবু, এখান থেকে দাঁড়িয়ে ইউনুসের সঙ্গে প্রথমে এর আগে ওয়াকারুজ্জামানের একটা সেনাপ্রধানের যে দূরত্ব তৈরি হয়েছিল, এবং তারপর এবার সরাসরি সেনাবাহিনীর ওপর হামলা চলছে। এই পরিস্থিতি মোকাবিলায় সেনা তো পাল্টা এবার আরো বেশি তাদের আগ্রাসী মনোভাব সামনে আসতে পারে নাকি? ওটাই বলছি সেনাবাহিনীর আগ্রাসী মনোভাব সামনে আসবে, কেননা সেনাবাহিনী পরিচালিত হচ্ছে পাকিস্তানের দ্বারা, পাকিস্তানের সেনাবাহিনীর দ্বারা। পাকিস্তানের আইএসআই এর টিম ছেড়ে দিন, তারা তো আছেই। পাকিস্তান সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে, এটা একদম জেনে নিন। এবং সেই জন্য আমি বলছি এটার রিপারকাশন, এটা কিন্তু মারাত্মক হবে। এটার যে আপনার ইমপ্লিকেশনস আমাদের দেশের উপরে, সেটা কিন্তু মারাত্মক হবে। এটা সকলে ভুলে যাচ্ছেন। এখানে আমরা ক্ষুদ্র রাজনীতিতে যেন না ডুবে যাই। সেনা দিয়ে ইন্ডিয়ান আর্মিকে রিপ্লেস করতে হবে। একেবারে আর্যবাবু, এই কথা থেকে অন্তত যে আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে, তার মানে কোথাও যেন মনে হচ্ছে, একটু সঙ্গে থেকে অনুরোধ করবো, আমি আসছি, কিন্তু এটাই পরিষ্কার সামনে আসছে যে তার মানে নির্বাচন নয়, তার মানে ছাত্রদের সামনে রেখে নতুন দল গঠন। আর এখানে এই যেন কোথাও ক্ষমতায় থাকতে, মানে বহাল থাকতে একেবারে মরিয়া তৎপর ইউনুসের বিরুদ্ধে জোরালো হচ্ছে বিরোধীরা, শুধু আওয়ামী লীগ নয়, এবার সেই তালিকায় যারা একসময় অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছিল, বিএনপি সহ অন্যান্য দল, ইউনুসের আসল রূপ ধরা জাতীয় গণপরিষদ, জাতীয় দল, তারাও এবার ইউনুসের বিরোধিতায়। একদমই তাই। সাধারণের কাছে অন্তত কোথায় কিভাবে ধরা দিচ্ছে ইউনুস, কারণ তাহলে কি ফের ভরসা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ? চাঁপাইনবাবগঞ্জে অন্তত আইনজীবী সমিতির নির্বাচন, এবং সেই নির্বাচনে অন্তত আওয়ামী লীগের জয়, কি ইঙ্গিত দিচ্ছে? এ নিয়ে একটু আলোচনার জন্য যাব রাজগোপাল বাবু
অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই যাব, কিন্তু তার আগে জয়ের পর চাঁপাই নবাবগঞ্জের একবার ছবিটাও দেখানোর চেষ্টা করব। মূলত দেখব গতকাল একদিকে যখন গৃহযুদ্ধের মুখে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ, অন্যদিকে যে অশান্ত পরিস্থিতি, গতকাল আইনজীবী মহলে চাঁপাই নবাবগঞ্জে এই জয় অন্তত সেটা কোথাও একটা বড় ইঙ্গিত তো দিচ্ছেই, কারণ বিএনপি থেকে শুরু করে একাধিক যারা বিরোধী তারা অলরেডি ইউনূসের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। অন্যদিকে গতকালে কক্সবাজারে হামলা, এই ছবি কি ইঙ্গিত দিচ্ছে আমরা যাব সরাসরি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রাজাগোপাল বাবু রয়েছেন। রাজাগোপাল বাবু, অন্তত এই ছবিটা থেকে একদম সরাসরি জানতে চাইবো, যেভাবে ইউনূসের বিরুদ্ধে সুর চড়ছে, বিরোধিতায় সরব হচ্ছে প্রত্যেকে, অতিষ্ঠ, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবার মতো নতুন করে একটা সঙ্গীন পরিস্থিতি, এবং চাঁপাই নবাবগঞ্জে আওয়ামী লীগের এই জয়, কোথাও কি একটা ভরসার ইঙ্গিত পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, যে সরকার নির্বাচিত হয়ে আসে 6 মাসের মধ্যে মোটামুটি বোঝা যায় মানুষ কতটা তাদের পছন্দ করছে। বাংলাদেশে যারা সরকারে আছে তারা তো নির্বাচিত হয়ে আসেনি। আমি নির্বাচনের কথা এই কারণেই বলছি, তাদের নির্বাচনটা বোঝায় জনভিত্তি। ইউনিসেফ তো কোনো জনভিত্তি নেই, তাকে আর্মি বসিয়েছে বা ছাত্রদেরকে কোনো অংশ বসিয়েছে, এবং ওনার একটা পপুলারিটি একটা সময় ছিল গ্রামীণ ব্যাংকের মাধ্যম দিয়ে বাংলাদেশে মহিলাদের ক্ষমতায়ন করে। এই মুহূর্তে ওনার সে জনভিত্তি আছে বলে বোঝা যাচ্ছে না। একেবারে উনি কিন্তু ল অ্যান্ড অর্ডার, যেটা একটা সরকারের ন্যূনতম কাজ, সরকারের যদি বেসিক ফাংশন যদি বলেন, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষা করা, এটাই ল অ্যান্ড অর্ডার কাজ। তারপরে সেখানে আর্থিক শৃঙ্খলা, অন্য শৃঙ্খলার প্রশ্নটা পরে আসে। সেখানেই দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে ব্যর্থ এই ইউনূস, এবং এর যেহেতু কোনো জনভিত্তি নেই, তার ফলে এ তো পরিষ্কারই বুঝতে পারছে কি হতে পারে না হতে পারে, ছাত্ররা দল করবে কি করবে না করবে, কোনো কিছুই এখন পরিষ্কার নয়। যারা ভেবেছিল ইউনূস নোবেল লরেট নিয়ে এসছেন, বাংলাদেশের আরো জয়মালা আরো অনেক দূর নিয়ে যাবেন, সেই মানুষটার উপরে প্রচন্ড হতাশা মানুষের এসে পৌঁছচ্ছে। কেননা ওনার দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, এবং সঠিকভাবে দেশ পরিচালনা করতে চাইছেন না। উনি যে মনে করছেন হয়তো যারা মৌলবাদী তাদের সঙ্গে একসঙ্গে চললে হয়তো ওনার গতিটা সিকিউর থাকবে, আরো কিছুদিন উনি ক্ষমতায় বসে থাকতে পারবে। এতে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে, এবং যেটা আপনারা দেখাচ্ছেন যে অঞ্চলে নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে, যেখানে দেখা যাবে যে সংগঠন মানুষ গণতান্ত্রিক কাজকর্মে যুক্ত হতে পারছে, আইনজীবীরা সেখানে হয়তো পেরেছে বলে তারা মতামত জানাতে পারে। এখান থেকে রাজাগোপাল বাবু একটা বিষয় আমি এর সূত্র ধরে বোঝার চেষ্টা করব। চিন্ময় কৃষ্ণ প্রভু যখন গ্রেফতার হলেন, তার জামিনের আবেদন করতে গিয়ে চট্টগ্রাম আদালত থেকে শুরু করে বিভিন্ন আদালতে আইনজীবী মহল রীতিমতো প্রতিবাদ জানালেন না এবং সওয়াল জবাব করতে বাধা দিলেন বারংবার। সেই আইনজীবী মহলে আওয়ামী লীগের আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ জিতছে, হাসিনা দেশ ছেড়েছেন, ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর কিছুটা হাসিনা অক্সিজেন পেয়েছেন, এটা মনে করা হচ্ছিল তার বার্তায়। কিন্তু অর্থাৎ আইনজীবীরা চিন্ময় কৃষ্ণ প্রভুর সওয়াল করতে বাধা দিচ্ছেন, সেই আইনজীবী সমিতি নির্বাচনে স্বচ্ছ নির্বাচনের পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি হলো যেখানে আওয়ামী লীগ জিতলো। অর্থাৎ কোথাও কি আলগা হচ্ছে রাশ এই আইনজীবী মহল থেকে শুরু করে অন্যান্য সংগঠনেও, যেখানে ইউনূসের দাপট খর্ব হচ্ছে ক্রমশ? হ্যাঁ, দেখুন, বোঝা যাচ্ছে যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তারা দেশকে খুব একটা দেওয়ার জায়গায় নেই। আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন, একটা পরিবর্তনের হাওয়া কিছুদিন মানুষ অনুভব করতে পারে। যারা পরিবর্তনের প্রয়োজন বোধ করছে না, সে হয়তো হাওয়ায় মিশিয়ে গিয়ে একটু আনন্দ অনুভব করতে পারে। কিন্তু রিয়েলিটি, বাস্তবতা যখন দেখা যায় যে বাজার থেকে জিনিস কিনতে হচ্ছে, সেটা আমার ক্ষমতার বাইরে, আমার ঠিক মতন চাকরি নেই, চাকরি হবার স্বপ্ন আমি হারাচ্ছি, তখন সেই হতাশাটা, তখন এই তথাকথিত পরিবর্তনের থেকে মানুষ মনে করছে যারা এই মুহূর্তে শাসনে আছে তাদেরকে সরানো বোধহয় অত্যন্ত জরুরি। তাই যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা জীবিত আছে, মানুষ তার স্বেচ্ছায় মতামত জানাতে পারছে, যেটা আইনজীবীদের কথা হলো, আরো যদি কোথাও ঘটে, আমার ধারণা একই ধরনের মানুষের কিন্তু যদি একটা মানুষ কিন্তু বুঝিয়ে দিতে চাইবে যে আগে বোধহয় ভালো ছিলাম। এই যে 6 মাসে যেটা চলেছে, সেখানে কোনো কিছুই প্রাপ্তিযোগ সাধারণ মানুষের নেই। মানুষকে নতুন করে ভারত বিদ্বেষিতা শিখিয়েছে, মানুষকে মৌলবাদী দীক্ষা দিতে দেবার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু এইগুলো বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মানুষ, শিক্ষিত মানুষ, বিশেষ করে মহিলাদের বড় অংশ, যেখানে মহিলাদের এনরোলমেন্ট রেট ছেলেদের থেকে অনেক বেশি, তারা কিন্তু প্রচন্ড দিনের পর দিন হতাশ হচ্ছেন। খুব ভালো কথা আপনারা বললেন যে আইনজীবীদের যারা
চিন্ময় প্রভুর কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন, তারাই দেখা যাচ্ছে এই নির্বাচনে জিতছেন। তো আমি জানি না সেই চট্টগ্রামের এই নির্বাচন হয়েছে কিনা বা অন্য কোথায় হয়েছে ঠিক আমি ঠিক জানি না। যে কোনো চাপাই জায়গাটা আমার কোথাও জানা নেই সেই জায়গাটা কোথায় আছে। তো যাই হোক, যেখানেই ঘটুক না কেন, একটা তো মানে সিগন্যাল দিল যে মানুষ আবার পরিবর্তন চাইছে, এবং পরিবর্তনটা সেই আবার পুরাতন যারা দেশকে সুদৃঢ় করেছে, দেশের আর্থিক ব্যবস্থাকে সুদৃঢ় করেছে, এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বুঝতে পেরেছে ভারতই তার অকৃত্রিম বন্ধু। এই দূর থেকে পাকিস্তানকে নিয়ে এসে বা আরেকটা কোনো অনিশ্চিত দেশকে নিয়ে এসে বাংলাদেশে খুব একটা মঙ্গল হবে না। এই নির্বাচন যেখানেই ঘটুক না কেন, ভাইয়ারা যারা করেছেন তারা বুঝতে পেরেছেন। আমরা চাইবো যে অন্য মানুষও বুঝুক যা কি ঘটনা ঘটছে। আর্যবাবু দুজনকে সঙ্গে থেকে অনুরোধ করছি, প্রশ্ন হচ্ছে এটাই যে বাংলাদেশের মানুষ অন্তত কি বুঝছেন, অন্তত তারা বুঝতে পারছেন, অন্তত আর যাই হোক মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকা প্রবল যে ক্ষমতা লোভী মোহাম্মদ ইউনূস, তিনি আর যাই হোক নির্বাচন করতে তিনি পারবেন কিনা, শান্তি ফেরাতে আদৌ পারবেন কিনা, সঙ্গে আওয়ামীর এই জয় আদৌ কতটা আশা জাগাচ্ছে তাদের মনে, অবশ্যই আমাদের পরবর্তী আলোচনা চলবে। সবাই এখন একটা বিরতি, দ্রুত ফিরলাম জিরো আওয়ারে শর্মিষ্ঠার সঙ্গে আমি অভিক। দেশে ফিরবো, শান্তির জন্য লড়াই জারি থাকবে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেও হাল ছাড়তে নারাজ, ইতিমধ্যেই সেই বার্তা দিয়েছেন। অন্যদিকে নির্বাচন নয়, ছাত্রদের সামনে রেখে নতুন দল গঠন করে ক্ষমতায় বহাল থাকতে চাইছেন ইউনূস। সব মিলিয়ে দেশের অভ্যন্তরে এই পরিস্থিতি। আর তার পাশাপাশি বাংলাদেশে যে অবস্থা, একদিকে বায়ুসেনা ঘাঁটিতে সেখানে হামলা, কক্সবাজারে সেনাবাহিনীর ওপর আক্রমণ জঙ্গি গোষ্ঠীর, এবং তার পাল্টা কিভাবে প্রত্যুত্তর দেয় সেনা, নজর থাকবে। আমাদের সঙ্গে দুই অতিথি, আর্য ঘোষ জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ এবং রাজাগোপাল চক্রবর্তী রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। কি বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা প্রথমে আপনাদের দেখাই। কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি, ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই, সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন, এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট, এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না, সেই গুলিতেই তারা মারা গেছে। ইউনূস সেই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। দেশের বাইরে থেকেও যে খবর, যে তথ্য পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে হাসিনার এই বার্তা এবং দেশে ফিরবো, শান্তির জন্য লড়াই জারি থাকবে। আমি এখান থেকে সরাসরি আর্য ঘোষের কাছে প্রথমে যাই। আর্যবাবু, একটা বিষয়ে স্পষ্ট হই যে শেখ হাসিনা তার বার্তা, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা, তার পাশাপাশি দেশের অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হলো, জঙ্গি গোষ্ঠীদের দাপাদাপি, মৌলবাদীদের দাপাদাপি, বিভিন্ন কিশোর গ্যাং থেকে শুরু করে খুন, রাহাজানি, ডাকাতির ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে মদত, এরপর আখেরে সেনা অভ্যুত্থান 2002-এর কাহিনী বলছিলেন, 2025-এ এসে কি অপেক্ষা করছে বাংলাদেশে? দেখুন, 2002-তে যেটা হয়েছিল সেটা সেনা অভ্যুত্থান না, সেনা আপনার যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছিল। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে, একটু কন্টিনিউ করছি, এই আইনমন্ত্রী, আবার মাথায় রাখবেন, বিএনপির আইনমন্ত্রী মওদুদ আহমেদ, তিনি তার বই বাংলাদেশ স্টাডি অফ দি ডেমোক্রেটিক রেজিমস, এই বইটাতে তারপরে তিনি লিখেছেন, তাছাড়া বিচার বহির্ভূত হত্যা, ভালো করে শুনুন, তাছাড়া বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের বিরুদ্ধে সমালোচনা বেশ জোরালো হয়েছিল। ফলে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছিল। অনুগতদের দিয়ে তা পূর্ণ করলেও
তাতে কোনো কাজ হয়নি। অনুগতদের দিয়ে তা পূর্ণ করলেও তাতে কোনো কাজ হয়নি। অতএব বুঝতেই পারছেন যে সেনাবাহিনী কে দিয়ে মানে 2001 থেকে 2006 যেটা আমি বলেছিলাম, যখন খালেদা জিয়া গভর্নমেন্টে ছিলেন তখন সেনাবাহিনী একদিকে দেশের মধ্যে এই সন্ত্রাসবাদী হ্যান ত্যান এই সমস্ত নামে একটা অত্যাচার চালিয়েছিল, কিচ্ছু করতে পারেনি, এবং তার সঙ্গে সঙ্গে ভারতের প্রতিটি কোণায় যত টেররিস্ট আক্রমণ হয়েছিল পাক সন্ত্রাসবাদী দ্বারা, সেই সমস্ত পাক সন্ত্রাসবাদী এই খালেদা জিয়ার গভর্নমেন্টের রেজিমে বাংলাদেশ দিয়ে অনুপ্রবেশ করেছিল। এবং জানবেন এই যে অপারেশন ডেভিল হান্ট, এটা এই যেটা কথাটা বললাম, এটা ভারতের রাষ্ট্রদূত বিনা সিকরি তিনি বলেছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে কিছুদিন আগেই। আর দ্বিতীয়ত যেটা অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল কথাটা কাজে হতে পারে আপনারা একটু চিন্তা করুন। পাকিস্তান ছাড়া হঠাৎ করে বাংলাদেশের মনে ডেভিল কথাটা আসবে কেন? এটার পেছনে আর এই যে হাসিনা বললেন যে, আমি বারবার বলছি ইম্পর্টেন্ট, এই যে বুলেটটা ইউজ হয়েছিল, রাইফেলটা ইউজ হয়েছিল, এটা বাইরের, এবং এটা বাইরের বলতে পাকিস্তান এবং চায়নার সঙ্গে সম্পর্কিত। এটা চালিয়েছিল পুলিশ নয়, সেনাবাহিনী নয়, উনি বললেন। বেশ, আচ্ছা বাবু একটু সঙ্গে থাকুন, মার কারণে সময়টা একদম ফুরিয়ে গেছে। আমি একদম শেষ লপ্তে রাজাগোপাল বাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করি। রাজাগোপাল বাবু, যে বিষয়টা উঠে আসছে, মানে ইউনুস একটু একটু করে তো বুঝতে পারছেন যে অবশ্য শান্তিতে নোবেল পাওয়া ইউনুস অন্তত বাংলাদেশে ফিরে এসে শান্তি ফেরাতে পারছেন না, মানে এটা কি বুঝতে পেরে অন্তত সব থেকে বড় কথা, এখন একদিকে দেশের অভ্যন্তরে একের পর এক বিস্ফোরণ, যে ঘটনা, কখনো জনমানুষের বিস্ফোরণ, কখনো বা কক্সবাজারের এই বিস্ফোরণ, সামলাবে কি? রাশটা থাকবে কার হাতে? হ্যাঁ দেখুন, ওনাকে যারা বসিয়েছে তাদের স্বার্থেই তো কাজ করতে হচ্ছে। তো শান্তি ফেরাতে গেলে ওনার যারা অ্যাডভাইজার গোষ্ঠী আছে তাদের 2-4 জনকে জেলে পড়তে হয়। উনি সেগুলো ভালো করেই বোঝেন যেগুলো সম্ভব নয়, তাই ওনার পক্ষে শান্তি ফেরানো তো অসম্ভব। উনি এমনই অবস্থা ওনার বিরুদ্ধে নানান ধরনের কারাপশনের চার্জ শেখ হাসিনা নিয়ে এসেছিলেন। উনি নিঃসন্দেহে ভয় পাচ্ছেন যে কারা আসবে আগামী দিনে, শেখ হাসিনাও আসতে পারে বা অন্য যারা আসবে তারাও কিন্তু ওনার যে সমস্ত দুর্নীতি আছে সেগুলো প্রকাশ পেতে পারে। তাই ওনার কাজটা হচ্ছে এই মুহূর্তে সংস্কারের নামে নিজের যে সমস্ত কারচুপির নানান ধরনের তথ্য নানান জায়গায় রয়েছে সেগুলো কি করে সরানো যায়। কিন্তু এতদিন উনি দেশে ছিলেন, আসতেন, পালিয়ে যেতে বাধ্য হতেন, এখন তো লম্বা অনেক সময় রয়েছেন, সঙ্গে তার ক্ষমতা রয়েছে। সুতরাং নিজের স্বার্থেই মানুষটা মনে হচ্ছে বাংলাদেশকে জলাঞ্জলি দিতে চাইছেন। যে মানুষটা শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিল, আমরা নিঃসন্দেহে আশা করেছিলাম অ্যাটলিস্ট বাংলাদেশে সাধারণ মানুষ একটু শান্তি পাবে, কিন্তু সেটা উনি দেবার বিন্দু মাত্র চেষ্টা করলেন না। একেবারে এবং এই পরিস্থিতি আজকে আমাদের সময় শেষ। শর্মিষ্ঠা, অনেক ধন্যবাদ জানাতে হচ্ছে রাজাগোপাল চক্রবর্তী এবং একই সঙ্গে আর্য ঘোষকে। সব মিলিয়ে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শর্মিষ্ঠা নজর রাখতে হবে যে এক আইনজীবী সমিতির নির্বাচন, সেখানে আওয়ামী লীগের জয়, কিন্তু এই সমিতি থেকেই কি সূত্রপাত বাংলাদেশে আসন্ন হবে নির্বাচন? নজর থাকবে আমাদের, সার্বিক পরিস্থিতি কোন দিকে যায় নজর রাখবো। নিরোয়া শর্মিষ্ঠার সঙ্গে আমি অভিজ্ঞতা শেষ করছি। অন্যান্য খবরের জন্য এভরি আওয়ার আপনাদের নজর থাকুক।